ইজি লার্নিংয়ে স্বাগত। আমাদের চারপাশের সবকিছু জল, জঙ্গল, খনিজ এগুলোই তো আমাদের গ্রহের সম্পদ। কিন্তু আমরা কি এগুলোকে ঠিকঠাক ব্যবহার করছি? চলুন আজ আমরা এই জরুরি বিষয়টা নিয়ে একটু সহজ করে কথা বলি, কারণ এর ওপরেই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? যে এই যে প্রকৃতিতে এত কিছু, এগুলো কি সব এমনি এমনি পাওয়া উপহার, মানে একদম ফ্রি? চলুন তো এই ধারণাটা একটু ভেঙে দেখি। দেখুন, ব্যাপারটা ঠিক সেরকম না। প্রকৃতিতে থাকা যে কোনো জিনিস তখনই সম্পদে পরিণত হয় যখন মানুষ তার বুদ্ধি আর প্রযুক্তি দিয়ে সেগুলোকে আমাদের ব্যবহারের লায়ক করে তোলে। তাই বলা যায় মানুষই প্রকৃতির সম্ভাবনাকে সম্পদের রূপ দেবার আসল কারিগর। আজকের আলোচনায় আমরা প্রথমে জানব সম্পদ কি, তারপর দেখব এর অতিরিক্ত ব্যবহারের ফলে কি সংকট তৈরি হচ্ছে। এরপর আমরা ১৯৯২ সালের রিও সামিটের মতো একটা ঐতিহাসিক পদক্ষেপের কথা জানব। দেখব কিভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা করা হয়। আর সবশেষে এই পৃথিবীকে সুন্দর রাখতে আমাদের নিজেদের ভূমিকা কি হতে পারে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সম্পদ বলতে আমরা আসলে কি বুঝি? কোনো জিনিসকে আমরা তখনই সম্পদ বলতে পারি যখন তিনটে শর্ত পূরণ হয়। ধরুন, মাটির নিচে কয়লা আছে, কিন্তু সেটাকে তোলার মতো প্রযুক্তি যদি না থাকে বা তুলে বিক্রি করে যদি লাভই না হয়, আবার ধরুন ওই এলাকার মানুষ যদি এর ব্যবহারে রাজি না থাকে, তাহলে কি সেটা সম্পদ হলো? একদমই না। এই তিনটে শর্ত, প্রযুক্তি, লাভ এবং সামাজিক গ্রহণযোগ্যতা, পূরণ হলেই কোনো জিনিস সম্পদে পরিণত হয়। এই ছবিটা দেখুন, খুব চমৎকারভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মাঝখানে রয়েছে মানুষ, মানুষই তার প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির সাথে একটা যোগাযোগ তৈরি করে। আর এর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এবার আসি সম্পদের প্রকারভেদে। উৎস বা কোথা থেকে আসছে তার উপর ভিত্তি করে সম্পদ মূলত দুই রকমের হয়। একটা হলো জৈব সম্পদ, মানে যেগুলো জীবমণ্ডল থেকে আসে, যেমন ধরুন পশ্চিমঘাটের জঙ্গল বা সুন্দরবনের পশুপাখি। আর অন্যটা হলো অজৈব সম্পদ, মানে প্রাণহীন জিনিস, যেমন ছোটনাগপুর মালভূমির পাথর বা খনিজ কিংবা আমাদের নদীর জল। এবার আরেকটা খুব জরুরি ভাগাভাগি দেখি, মানে সম্পদগুলো শেষ হয়ে যাবে কি না তার উপর ভিত্তি করে। কিছু আছে নবায়নযোগ্য সম্পদ, মানে যেগুলো বারবার ব্যবহার করা যায় বা নতুন করে তৈরি হয়, যেমন সূর্যের আলো বা বাতাস, জলও এর মধ্যে পড়ে। অন্যদিকে আছে অনবায়নযোগ্য সম্পদ। এইগুলোর ভাণ্ডার কিন্তু সীমিত, একবার শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না, কারণ এগুলো তৈরি হতে লাখ লাখ বছর সময় লাগে, যেমন ধরুন কয়লা, পেট্রোল বা বিভিন্ন ধাতু। তো সম্পদ কি, কত রকমের হয় তা তো বুঝলাম, কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন আমরা এই সম্পদগুলো ঠিক মতো ব্যবহার করি না। চলুন এবার সেই সংকটের দিকটা দেখি। যখন পরিকল্পনা ছাড়া আমরা সম্পদ ব্যবহার করতে থাকি, তখন মূলত তিনটে বড় সমস্যা দেখা দেয়। ১. কিছু লোভী মানুষের জন্য সম্পদ দ্রুত শেষ হয়ে যায়। ২. বেশিরভাগ সম্পদ অল্প কিছু মানুষের হাতে চলে যায়, আর এর ফলে সমাজে একটা বিভেদ তৈরি হয়, ধনী গরিবের পার্থক্য বাড়ে। আর ৩ নম্বর, আর এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর, বিশ্বজুড়ে পরিবেশের সংকট তৈরি হয়, যেমন গ্লোবাল ওয়ার্মিং, দূষণ কিংবা জমির গুণমান নষ্ট হয়ে যাওয়া। এই লোভ নিয়ে গান্ধীজি একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলতেন, সবার প্রয়োজনের জন্য যথেষ্ট আছে, কিন্তু কারোর লোভের জন্য নয়। ভাবুন তো কথাটা, প্রকৃতি আমাদের প্রয়োজন মেটানোর জন্য সব কিছুই দিয়েছে, কিন্তু আমাদের লোভ মেটানোর জন্য নয়। তাহলে এর সমাধান কি? সমাধান একটাই, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এর মানে খুব সহজ, আমরা এমনভাবে নিজেদের উন্নতি করব যাতে বর্তমানের চাহিদা তো মিটবেই, কিন্তু ভবিষ্যতের প্রজন্মের জন্য কোনো সমস্যা তৈরি হবে না, মানে তাদের চাহিদাও যেন তারা মেটাতে পারে। এই স্থিতিশীল উন্নয়নের ভাবনাটা কিন্তু একদিনে আসেনি, বিশ্বজুড়ে এর জন্য অনেক বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। চলুন আমরা একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, ১৯৯২ সালের সেই বিখ্যাত রিও আর্থ সামিটের কথায়। ব্যাপারটা ছিল ঐতিহাসিক। ১৯৯২ সালের জুন মাস, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ১০০রও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা একজোট হয়েছিলেন।
পরিবেশ নিয়ে এত বড় আন্তর্জাতিক সম্মেলন এর আগে কখনো হয়নি। এই বিশাল সম্মেলনের দুটো খুব গুরুত্বপূর্ণ ফলাফল ছিল। প্রথমটা হল বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে একটা ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করেন, আর দ্বিতীয়টা স্থিতিশীল উন্নয়নের জন্য একটা বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়, যার নাম দেওয়া হয় এজেন্ডা ২১। এই এজেন্ডা ২১ জিনিসটা কি? এটা আসলে ২১ শতকের জন্য একটা গ্লোবাল প্ল্যান। এর মূল লক্ষ্য হল সবাই মিলেমিশে কাজ করে পরিবেশের ক্ষতি কমানো, দারিদ্র্য দূর করা এবং রোগের বিরুদ্ধে লড়াই করা। এখানে মূল কথাই হল দায়িত্ব সবার, প্রয়োজনও সবার। আচ্ছা, বিশ্বজুড়ে এত বড় বড় চুক্তি হলো, পরিকল্পনা হলো, কিন্তু আসল কাজটা তো হয় একেবারে মাঠ পর্যায়ে, তাই না? মানে দেশ থেকে শুরু করে একেবারে আমাদের পাড়া পর্যন্ত। চলুন দেখি এই বড় বড় ধারণাগুলো বাস্তবে কিভাবে কাজ করে। আমাদের দেশ ভারতের কথাই ধরুন। এখানে এত বৈচিত্র্য, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও খনিজ। তাই এখানে সম্পদ পরিকল্পনা করাটা খুবই জরুরি, কিন্তু বেশ জটিলও বটে। ঠিকমতো পরিকল্পনা করতে পারলে কোনো অঞ্চলের সম্পদের অভাব হবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শুধু সম্পদ থাকলেই হয় না, সেটাকে ব্যবহার করার জন্য ভালো প্রযুক্তি আর দক্ষ মানুষও কিন্তু লাগে। এজেন্ডা ২১-এর সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো এটা শুধু বড় বড় দেশের জন্য নয়। এর একটা প্রধান উদ্দেশ্যই হলো প্রত্যেকটা স্থানীয় সরকার, মানে আমাদের পৌরসভা বা পঞ্চায়েত, তারা তাদের নিজেদের এলাকার জন্য আলাদা করে একটা লোকাল এজেন্ডা ২১ তৈরি করবে। কারণ সব জায়গার সমস্যা তো আর একরকম নয়। এতক্ষণ আমরা বিশ্ব, দেশ আর সরকারের কথা বললাম, কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা কোথায়? আমাদের নিজেদের ভূমিকাটা কি? চলুন এবার সে আলোচনায় আসা যাক। একটা ছোট্ট জিনিস কল্পনা করুন তো। ধরুন কালকে ঘুম থেকে উঠে শুনলেন পৃথিবীতে আর এক ফোঁটাও তেল নেই। কি হবে তাহলে? আমাদের জীবনযাত্রা কিভাবে বদলে যাবে? গাড়ি চলবে না, কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ থাকবে না। ভাবতেই ভয় লাগছে, তাই না? এই ছোট্ট চিন্তাটাই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে সম্পদ কতটা জরুরি। এই জ্ঞানটাকে কিন্তু আমরা খুব সহজে কাজে লাগাতে পারি। যেমন নিজেদের পাড়াতেই একটা ছোট্ট সমীক্ষা বা সার্ভে করে দেখতে পারি। রিসাইক্লিং বা জিনিসপত্র পুনরায় ব্যবহার করার অভ্যাস নিয়ে মাত্র ৩টে সহজ প্রশ্ন বানান, তারপর আপনার ১০ জন প্রতিবেশীকে গিয়ে জিজ্ঞেস করুন। দেখুন তো কী উত্তর আসে। সেই ফলাফলটা সবার সাথে শেয়ার করলে দেখবেন একটা সচেতনতা তৈরি হবে। সব সময় মনে রাখতে হবে, বড় পরিবর্তন শুরু হয় কিন্তু ছোট ছোট পদক্ষেপ থেকে। আমরা ব্যক্তিগতভাবে কি করছি, আমাদের এলাকার জন্য কি ভাবছি, এই সব কিছুর ওপরই কিন্তু বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে এই গ্রহে আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টা অসীম। আসল প্রশ্নটা হলো, আমরা কি সময় থাকতে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারব? এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।